খুব বুদ্ধিদীপ্ত একটি প্রোগ্রাম মনে হতো। অপু বিশ্বাসকে আমি জিজ্ঞেস করলাম কেমন আছো, সে উত্তর দিল বুবলি থাকতে আমি ভালো থাকি কিভাবে। তখন আমার খুব একটা দুঃসময় গেছে। প্রথম শোর যেটা আপনার ক্লিক করে, মানে চূড়ান্ত পর্যায়ের ক্লিক যেটাকে বলে, এটা সম্ভবত এটিএন বাংলার চেয়ারম্যান সাহেব যিনি ছিলেন তার একটা ইন্টারভিউ। ওনার চ্যানেলে বসেই ওনাকে প্রশ্ন করছেন যে আপনার যে গান হয় না, আপনি যে গাইতে পারেন না। হঠাৎ করে এটিএন বাংলা বলল যে এটা একটা মানহীন, অগুরুত্বপূর্ণ, অপ্রাসঙ্গিক অনুষ্ঠান, ওকে, এটাকে বন্ধ করে দেওয়া হোক। 1998 সাল থেকে 2025 পর্যন্ত যত সেরা নায়িকা আছে আমি সবার বিপরীতে নায়ক হয়েছি। তখন আমার খুব একটা দুঃসময় গেছে এবং সেটা ধরেন 2016 পর্যন্ত ধরেন সেই দুঃসময়টা 2010 থেকে যদি ধরি বা 9 থেকে যদি ধরি 16 পর্যন্ত একেবারেই আমি বিচ্ছিন্ন কাজ করে সারভাইভ করেছি ওই সময়। তারপর হঠাৎ করেই উপস্থাপনার রাইট, আমি এই টার্নিং পয়েন্টে আসতে চাই। আমি যদি ভুল না বলে থাকি, এটা সম্ভবত এটিএন বাংলার একটি সেন্স অফ হিউমার প্রথম শোর যেটা আপনার ক্লিক করে, মানে চূড়ান্ত পর্যায়ের ক্লিক যেটাকে বলে, এটা সম্ভবত এটিএন বাংলার চেয়ারম্যান সাহেব যিনি ছিলেন তার একটা ইন্টারভিউ। হ্যাঁ, মানে তার ইন্টারভিউর আগেও আমার মানে সেমি হিট ইন্টারভিউ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু সেন্স অফ হিউমারই হচ্ছে আমার উপস্থাপনার শুরু এবং সেটা এটিএন বাংলায় হয়েছিল। যে কিভাবে সেটাও আমি বলেছিলাম অন্য কয়েকটি জায়গায়, তারপর আপনার কাছে বললে আরো বেশি অনেক মানুষ জানবে। আমি আসলে ওই চেয়ারম্যান স্যারের কাছে নাটক চাইতে গিয়েছিলাম। আচ্ছা, সবাই নাটক চাইতে যাইতো, উনি খুব তদবির আর সুপারিশের যন্ত্রণায় উনি ভরপুর হয়ে থাকতো, আবার উনি ভালোবাসতো সবাইকে। তো আমাকে পছন্দ করতেন, আমাকে রাগ হয়েই বললে ফেললেন যে খালি নাটক বলেন, নাটক করেন না, ম্যাগাজিন করেন। বললাম ম্যাগাজিন করব, আচ্ছা করি, একটা কিছু তো দিল, তাহলে এবার ম্যাগাজিন করি। হ্যাঁ করেন, আপনি ম্যাগাজিন করেন, আমি আপনাকে পাশ করে দিচ্ছি। ম্যাগাজিনের জন্য চিন্তা করলাম মামা ভাগিনা একটা নাম। ডাক্তার এজাজকে বললাম যে মামা তুমি হবা মামা, আমি ভাগিনা, আমরা দুইজন মিলে ম্যাগাজিন করি। এজাজ বলল যে কোনো সমস্যা নাই, তুমি যা বলবা তাই হবে। আমি স্ক্রিপ্ট মোটামুটি গবেষণা করে বের করে যখন ওনাকে খুঁজি, উনি আর ফোন ধরেন না। তখন বুঝলাম যে এই তো পিছলা, খুব ধরা যাবে না। তখন আমি মির সাব্বির অভিনেতা, তাকে বললাম যে আমরা আসো দুইজনই মিলে একটা কিছু করি। তখন সে টেলিভিশনের ব্যস্ততম অভিনেতা, তার শিডিউলই নেই, আমাকে বলছে করবে, কিন্তু আমি বুঝলাম যে ওরে দিয়েও হবে না। তখন আমি একদম সহজ ফর্মুলায় চলে গেলাম, নিজেই নেমে। আমি তখন একা আমার কিছু কাছের লোকজনকে ডেকে একটা পর্বেই 6-7 জন অতিথি দিয়ে একটা পর্ব শুট করলাম। ওকে, সেটা একটু ছিল আমার মাথায়, ছিল একজন ব্যক্তি যার অনুষ্ঠান আমার খুব ভালো লাগতো, শফিক রেহমান, লাল গোলাপ করতো। লাল গোলাপ আমার কাছে খুব বুদ্ধিদীপ্ত একটি প্রোগ্রাম মনে হতো এবং তখন তো এত ক্লেম ছিল না, আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন জিনিস প্রথম দেখা। তো আমার ওই প্রোগ্রামে আমি ইন্টারনেট থেকে বিভিন্ন ক্লিপস দেখাতাম, পাশে ইন্টারভিউ চলতো। এরকম 2-3টা পর্ব যাবার পরে হঠাৎ করে এটিএন বাংলা বলল যে এটা একটা মানহীন, অগুরুত্বপূর্ণ, অপ্রাসঙ্গিক অনুষ্ঠান, ওকে, এটাকে বন্ধ করে দেওয়া হোক। এবং একটা চিঠি আমার নামে ইস্যু হলো, আমাকে চিঠিটা ধরাই দিল চেয়ারম্যান স্যার ডক্টর মাহফুজুর রহমান। আমি ওনাকে বললাম যে আমাকে আর 3টা মাস সময় দেন। বলছে চ্যানেল তো মানবে না। আমাকে দেন, এটা রিকোয়েস্ট, 3টা মাস আমাকে সময় দেন। তো উনি কি মায়ায় আমাকে দিলেন, আর আমি বা কেন 3 মাস চাইলাম আমি বুঝলাম না কোনো কারণ। তো তখন শিল্পী সমিতির ইলেকশন চলতেছিল। তো ইলেকশনে আমি জায়েদ খানকে ফোন দিয়ে বললাম যে আপনার প্রমোশন করব এটিএন বাংলায়, আপনি ইলেকশনে দাঁড়াচ্ছেন, আসেন। তার বলছে আপনি প্রমোশন করবেন, দাঁড়ান আমি পূর্ণিমারে নিয়ে আসবো, আর কারে কারে লাগবে বলেন। আমার কথা তো খুব লাইনে আগাচ্ছে। তো সে পূর্ণিমাকে নিয়ে যখন আসলো, ওই পর্বটা স্বাভাবিকভাবেই পূর্ণিমার একটা ক্রেজ, জায়েদ খানের একটু উল্টাপাল্টা কথা, সব কিছু মিলিয়ে আমার কোনো এফোর্টই ছিল না। প্রশ্নের উত্তরে আমার প্রোগ্রামটা একটু হাইলাইটেড হয়। জায়েদ খানই আমাকে আবার 2-4 জন ভালো গেস্ট অ্যারেঞ্জ করে দেয় ওই ইলেকশন উপলক্ষে। এই এক ইলেকশনকে কেন্দ্র করে আমি মোটামুটি আগায়ে যাই এবং ফাইনালি
আমার ফোনেই অপু বিশ্বাস আসে একদিন। ওকে। তো অপু বিশ্বাসকে আমি জিজ্ঞেস করলাম যে কেমন আছো, সে উত্তর দিল বুবলি থাকতে আমি ভালো থাকি কিভাবে। এই হচ্ছে আমার টার্নিং পয়েন্ট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং এরপরে কি মাহফুজ সাহেব নিজেই চাইলেন যে আপনার অনুষ্ঠানে আসার জন্য? আমি ইঙ্গিত দিলাম, এক ইঙ্গিতেই উনি রাজি হয়ে গেলেন। তখন কিন্তু উনি গান দিয়ে হিট। তখন উনি গান দিয়ে হিট এবং ব্যাপক হিট। জি। আর আমি মজাটা পেলাম যে আমি তাকে প্রশ্ন সব গানের মাধ্যমেই উত্তর দিলাম। না, কিন্তু আপনি অনেক ডেসপারেট প্রশ্ন করেছেন, মানে এটা আসলে প্রশ্ন প্লাস এন্টারটেইনিং প্রশ্ন ছিল যে আপনি এর সিচুয়েশন হলে কি গান গাইতেন। এই যে তিনি একটা সিচুয়েশনে বাচ্চাদের মতো একটি গান গেয়ে ফেললেন, হ্যাঁ, এটা মানুষ তখন যে কি পরিমাণ লুফে নিয়েছিল, এটা আসলে এই যুগে মানে এত বছর পরে এসে আমার কাছে মনে হয় যে একটা না, কিন্তু আপনি ওনার চ্যানেলে বসেই ওনাকে প্রশ্ন করছেন যে আপনার যে গান হয় না, আপনি যে গাইতে পারেন না, এগুলো কি আপনি ওনার কাছ থেকে অনুমতি নিয়ে করেছিলেন নাকি ফ্রিডমটা উনি দিয়েছিলেন? না, কোনো অনুমতি নেই। উনি খুবই সহজ সরল একজন অভিব্যক্তির মানুষ। উনি মানে আপনি যদি একবার ওনার চোখের দিকে তাকিয়ে ওনার সাথে টোন মিলিয়ে কথা বলতে পারেন, উনি ক্যামেরার সামনে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ওকে, সামনাসামনি কথা বলার চেয়ে। ওকে, বিউটিফুল। সো ওই সুযোগটা আমি কাজে লাগিয়েছি। তারপর এগুলো এডিটও করে হয়নি? সামান্য এডিট, ওই যে আশেপাশের লোকজন থাকে না, তারা কিছু এডিট, অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত ভালোবাসায় কিছু এডিট করেছে। তা না হলে আরো অনেক কিছু ছিল। ওকে, আরো অনেক অনেক মজার ব্যাপার ছিল। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। জয় ভাই, আমরা আপনার সমসাময়িক সময়ে আরও বেশ কিছু কাজ, যেটা খুব ভালো কাজ আমি বলবো, আপনি ওয়েব সিরিজ করছেন, অভিনয় করছেন, এবং সেখানে কি নতুন কোনো মাত্রা যুক্ত হচ্ছে নাকি ওই? আমি আসলে তো উপস্থাপক এবং অভিনেতা, এবং অভিনেতা তো আগে, তো অভিনেতা হিসেবে এই সময়ে 2025-এর এই যে ঈদে আশফাক নিপুণের জিম্মি রিলিজ পেল, সেখানে আমি জয়া আপার সাথে কাজ করলাম। এই ঈদে 25-এর ঈদেও আমার কাজ আছে। 2000 সালের ঈদে আমার 25টি নাটক ছিল। 2000 সালে, আজ থেকে 25 বছর আগে, 25 বছর আগে এক ঈদে আমার 25টি নাটক ছিল। এবং 25 সালেও আমার কন্টেন্ট 8টা বা 9টা ভালো কন্টেন্ট মুক্তি পেল। তার ভিতরে আমার একটি কন্টেন্ট, মানে আমার অভিনীত কন্টেন্ট আছে। এক জীবনে অভিনেতা হিসেবে আমার এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে। আমি হয়তো ভালো অভিনেতা অত না, কিন্তু আমি যে এত লম্বা একটা সময় পার করলাম, এই জন্য আপনাদের থেকে আমি একটা থ্যাঙ্কস আশাই করতে পারি। ডেফিনেটলি ইউ আর। সো এই জার্নি, এবং আমার একটা পরিতৃপ্ততা আছে অভিনেতা হিসেবে, আমি আপনাকে বলে রাখি। 1998 সাল থেকে 2025 পর্যন্ত যত সেরা নায়িকা আছে, আমি সবার বিপরীতে নায়ক হয়েছি। আমি ভালো নায়ক না, আমি ভালো অভিনেতা না, কিন্তু আমি সব নায়িকার নায়ক হয়েছি। ওয়াও, না এটা এক ধরনের সেলফ স্যাটিসফ্যাকশন তো ডেফিনেটলি আছে। এটা সেলফ স্যাটিসফ্যাকশন নিয়ে তো বাঁচি আমরা, আর বাঁচবো কি দিয়ে?